আঙ্কেল, আপনিই ছিলেন আমাদের পেছনে? আর কেউ ছিল না এখানে? দেখেন, ফোনটা যদি পেয়ে থাকেন দিয়ে দেন। এভাবে একটা ফোন তো আর হাওয়া হয়ে যেতে পারে না। আমাদের ব্যাগগুলো ওখানেই রাখা ছিল। আপনি তার আশেপাশে ছিলেন। সন্দেহ করার আরও একটা কারণ আছে। তাদের কেন যেন মনে হচ্ছিল এই লোকটা তাদের ফলো করছিল অনেকক্ষণ ধরে। তাসনুভা ব্যাপারটা আরও বেশি খেয়াল করেছে। লোকটা তার দিকে কেমন যেন একটা দৃষ্টিতে তাকিয়েছিল। এই লোকটা নিশ্চয়ই অজ্ঞান পার্টির লোক হবে। তার বন্ধু বান্ধবরা এইসব শুনে লোকটার পেছনে পড়েছে। লোকটা রীতিমতো অতিষ্ঠ। ঠিক সেই সময় একজন পেছন থেকে বলল, স্যার, চলুন, ডিনারের সময় হয়ে এসছে। আপনি বিকেলে কিছু খাননি? লোকটা যেন ছেলেটাকে দেখে সাহস পেল, বলল, আনিস, দেখো না, এরা আমাকে ড্রেড চোর বানিয়ে দিয়েছে। আনিস কপাল কুঁচকে তাকালো। তাসনুভা তাকে দেখে হকচকিয়ে গেল। এটা এখানে কি? আর ইনি স্যার? স্যার দেখতে এরকম মনে হচ্ছে কতদিন খেতে পায় না। আনিস রুক্ষ স্বরে বলল, যে চোর বলেছে তাকে আমার সামনে ঠাস ঠাস করে চর বসিয়ে দেন। না জেনে ওরা না জেনে এরা কথা বলে কি করে? তখনই তাসনুবাকে দেখলো। সে কপাল কুঁচকে গেল। তাসনুবা কানের পেছনে চুল গুছতে গুছতে বন্ধুদেরকে বলল। চল এখান থেকে। আনিস কাটকাট গলায় বলল। সরি না বলে কেউ এখান থেকে সরবে না। ফোন হারিয়ে তাসনুবার এমনিতেও মেজাজ ঠিক নেই। তার উপর আনিস ভাইয়ের জেরা একদম ভালো লাগছে না তার। আনিসের কলিগরা সবাই চলে এলো কিছুক্ষণের মধ্যে। সবটা শুনে তারা তাসনুবার বন্ধুদের ঘিরে ধরেছে। জবাব দিতে চাচ্ছে কেন তারা এরকম বলল। বয়সে তাদের জুনিয়র, কিন্তু কথাবার্তার কি ছিরি। সরি না বলা অবধি তারা কোথাও যেতে পারবে না। তাসনুবা বিড়বিড়িয়ে বলল। আমি আমার ফোন পাচ্ছি না, আর এরা আছে এদের তালে। সে হন্যে হয়ে ফোনটা খুঁজছে। তাসনুবার বন্ধুরা আনিস আর তার কলিগদের হাতে জব্দ। রীতিমতো তর্ক বিতর্ক লেগে গেছে সেখানে। তাসনুবার বন্ধুরা হার মানার নয়, এদিকে আনিস আর তার কলিগরাও এত সহজে দমবার পাত্র নয়। প্রায় অনেকটা সময় ধরে কথা কাটাকাটির পর তাসনুবার বন্ধুরা সরি বললেও তাসনুবা কিছু বলল না। সে পড়েছে মহাবিপাকে। ফোন হারিয়ে তার মাথা নষ্ট হওয়ার জোগাড়। এদিকে বাড়ির কেউ জানে না সে কক্সবাজার এসেছে। ভাইয়াদের জানাতে গেলে সব শেষ। এখন সে কি করবে? ভয়ে ঘামছে সে রীতিমতো। কক্সবাজারে এসেছে শুনলে বড় ভাইয়া মেজো ভাইয়া খেপে যাবে, কিছুতেই জানতে দেওয়া যাবে না। কিন্তু তার ফোন। আনিস তার স্যারের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তাসনুবার হঠাৎ মনে হলো তাকে আনিস ভাই সাহায্য করতে পারবে। অ্যাটলিস্ট সে অনুরোধ করলে এড়িয়ে যাবে না। নিজে থেকে কথা বলতেও ইচ্ছা করছে না, কিন্তু বিপদে পড়লে মানুষ লঘু জ্ঞান হারিয়ে বসে। তাসনুবার এখন অন্যদিকে মন নেই। সে নিজেকে সামলে নিয়ে আনিসের দিকে এগিয়ে গেল। তাকে এগিয়ে আসতে দেখে আনিস কপাল কুচকালো। তাসনুবা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আলিস ভাই, আমার ফোনটা আসলে পাচ্ছি না, খুব টেনশনে আছি। আপনার স্যারের সাথে মিসবিহেভ করতে চাইনি, সরি স্যার। স্যার গম্ভীর মুখে বললেন। ইটস ওকে, আনিস চলো। তাসনুবা একটু চুপসে গেল। আনিস তার দিকে তাকিয়ে বলল। তোমাদের বাড়িতে জানিয়েছ? তাসনুবা চুপ হয়ে গেল। আনিস কপাল কুঁচকে চেয়ে রইল। তাসনুবা একটু সময় নিয়ে বলল, আসলে আমি হুট করে চলে এসেছি, বাড়িতে জানিনি। ফোন কখন হারিয়েছ? আমরা ব্যাগগুলো একসাথে রেখেছিলাম ওখানে, বালির উপরে। ব্যাগের ভিতর আমার ফোন ছিল। আর কারো ফোন ছিল না? ওদের ফোন ওদের হাতেই আছে, শুধু আমারটা নেই। ব্যাগগুলো এলোমেলো পেয়েছিলে? না, ঠিকঠাক ছিল, বুঝতে পারছি না কিছু। ব্যাগ যেখানে রেখেছ সেখানে ভালো করে দেখো। হয়তো ব্যাগ থেকে পড়ে গিয়ে কোনো কিছুতে ঢাকা পড়েছে। তোমার ফোন বন্ধ ছিল? না, বন্ধ ছিল না। চার্জ ছিল? খেয়াল করিনি, মাথা কাজ করছে না। আনিস কিছুক্ষণ চুপ করে রইল। তাসনুবা এদিক ওদিক তাকাচ্ছে বারবার। টেনশনে তার হাত পা ঘামছে। আনিস তার স্যারকে কিছু একটা বলে তাসনুবাকে বলল। ব্যাগ কোথায় রেখেছে দেখাও দেখি। তাসনুবা তাকে নিয়ে গেল। বালুর উপরে জুতো ব্যাগ সবকিছু রেখে পানিতে নেমেছিল তারা। জায়গাটায় কিছুটা চিপসের প্যাকেটও ফেলেছে। তাসনুবা বলল, এখানে ছিল সবগুলো। এসে দেখি ব্যাগ থেকে ফোন উধাও। তার পাশেই আপনার স্যার দাঁড়িয়েছিল, তাই সবাই ভেবেছে। আনিস একটু কঠোরভাবে বলল, স্যার তোমার ফোন চুরি করবে? তুমি জানো তিনি কত বড় পোস্টে আছেন? ফোন চুরি করতে যাবে কোন দুঃখে? না জেনে কথা বলে কতটুকু যৌক্তিক? তাসনুবা চুপ করে রইল। অন্য সময় হলে আনিসের এত কথার ধার ধারতো না। সে বিপদে পড়েছে বলে চুপ আছে। আনিস জায়গাটা খোঁজাখুঁজি করলো অনেকক্ষণ। ফোনটা পাওয়া গেল না। কেউ চুরি করেছে এটা বিশ্বাস হচ্ছে না। সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না আপাতত। তাসনুবার দিকে তাকালো সে। তাসনুবার চেহারা দেখে মনে হচ্ছে সে ফোন না পেলে আর বাড়ি ফিরবে না। আনিস শেষমেশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ফোন না পেলে কিছু করার নেই। তাসনুবা কপালের এক পাশ চেপে ধরল। সবাই বকবে আমাকে। আনিস বলল, কিছু করার নেই, হোটেলে ফিরে যাও। পারলে বাড়িতে জানাও। আর একটা কথা, পারলে তোমার বন্ধু বান্ধব সবার ব্যাগ চেক করো। তাসনুবা অবাক চোখে তাকালো। আনিস বলল, ওরা চুরি করেছে বলছেন, হতে পারে তুমি ওদের ব্যাগে রেখেছে তোমার ব্যাগ মনে করে। আমি ওদের ব্যাগ চেক করবো এখন? নাহলে কিছু করার নেই, আমি গেলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে, বাড়িতে জানিয়ে দাও। তাসনুবা রুক্ষ স্বরে বলল, আপনার সাহায্য চেয়েছি বলে মনে হচ্ছে,
আপনি অনেক দামে উঠে গেছেন। আনিস কিছু বলল না, সোজা চলে গেল। মেয়ে মানুষ মানে ঝামেলা। তাসনুবাকে ওর বান্ধবীরা টেনে নিয়ে গেল। তাসনুবা এবার কাঁদছে রাগে দুঃখে ভয়ে। রাতে অঝরে বৃষ্টি নামলো। সায়না পুলের ওখানে ছিল তখনও। ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে। তাজদার এসে দেখলো সে ভিজে গিয়েছে ইতিমধ্যে। আনিসও ছিল সাথে। আনিস এখানে আছে সেটা তৌসিফ জানিয়েছে ফোনে। তারপর দুজনে ফোনে যোগাযোগ করে একত্রিত হলো। ভারী পায়ের শব্দ শুনে সায়না ফিরে তাকালো। আনিস বলল, কি রে, ওখানে ভিজছিস কেন? সায়না তাকে দেখা মাত্র নিজেকে স্বাভাবিক করে নিল। বলল, তুমি কখন এসেছো? আমি তো বিকেলে এলাম, ড্রেস পাল্টে নে, একসাথে ডিনার করবো। সায়না এক পলক তাজদারের দিকে তাকালো। তাজদার চোখ সরিয়ে নিল। সায়নার রুমে চলে গেল। সে শাড়ি পরেছিল। ঠিক তখনই তাজদার রুমে ঢুকলো। সায়না শাড়ির আঁচল কাঁধে তুলে দাঁড়িয়ে রইল, চোখে ফ্লোরে রেখে। তাজদার চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। শার্ট পরতে পরতে কাকে যেন ইচ্ছে মতো বকে যাচ্ছে। সায়না কিছু বুঝতে পারছে না। শার্ট পাল্টানো দেখে বিরক্ত লাগছে। কয়েক ঘন্টা পর পর শার্ট পাল্টাবে। বেড়াতে এসে একই কাণ্ড। এগুলো কি ধরনের বদভ্যাস? আবারও গর্জে উঠল তাজদার। সায়না তা শুনে চমকে গেল। কাকে বকছে এভাবে? কথার আগামাথা কিছু বুঝতে পারছে না সে। শার্টের বোতাম ঠিক করতে করতে কানে ফোন চেপে ধরে সায়নার দিকে তাকালো। তাজদার বলল, আশা হোক। সায়না তার পেছন পেছন বেরোলো। সেখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চললো একসাথে। আনিস সবার সাথে তাজদারের পরিচয় করিয়ে দিয়েছে। তাজদার সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলেছে। আনিসের ভালো লেগেছে সবার সাথে ভালোভাবে গল্প গুজব করছে দেখে। 10 বছর আগে তাজদার সিদ্দিকী হলে এমনটা অবিশ্বাস্য ছিল। তাজদার তাসনুবার উপর খেপেছে, ইচ্ছে মতো বকেছে। সামনে পেলে কি করবে তাসনুবা সেটা ভেবে চুপসে গেছে। ডিনার করার জন্য তাকে আসতে বলেছিল, সে ভয়ে আসেনি। জানিয়েছে সে খেয়ে ফেলেছে বন্ধু বান্ধবদের সাথে, কাল দুপুরে খাবে তাদের সাথে। আনিস তাজদারকে বলল রাগারাগির দরকার নেই, কিন্তু তাজদার শুনছে না। সে তাসনুবাকে আসতে বলছে, না এলে সে নিজেই যাবে। তাসনুবা তার ফোনটা পেয়েছে বান্ধবীর ব্যাগে। আনিসের কথাটা সবার সাথে শেয়ার করেছিল সে। সবাই মিলে যে যার ব্যাগ খোঁজাখুঁজি করতে তাসনুবার ফোনটা পাওয়া গেল। অথচ তারা 3-4 ঘন্টা পাগলের মতো ফোনটা খুঁজে বেরিয়েছে। ফোনটা পাওয়ার পর সবাই বসে হো হো করে হাসছে তাসনুবার পাগলামির কথা ভেবে। কিন্তু তাসনুবা এখনও স্বাভাবিক হতে পারছে না। সে না গেলে ভাইয়া এখানে চলে আসবে। যদি সবার সামনে সিন ক্রিয়েট করে। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ সবাই মিলে গল্পগুজব করলো। ফোনে কথা বলার জন্য তাজদার একটু দূরে সরে যেতে সবাই আনিসকে বলল বোনের জামাই ভালো পেয়েছে। আনিসও কথাটায় দ্বিমত পোষণ করেনি। তাজদার সিদ্দিকী নিঃসন্দেহে ভালো কিছু অভ্যাস ছাড়া ছোট থেকে গরিব দুঃখী মানুষের পছন্দ করতো না। দুঃখীরা পাড়ায় ভিক্ষা চাইতে এলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। কাউকে পছন্দ না হলে তাকে আশেপাশেও দেখতে চাইতো না। তার বাপ চাচার সাথে ঝগড়াঝাটি হলে সেখানে সে মাতব্বরি দেখাতো। তার বাপ চাচাকে ভয় না পেলেও মানুষ তাকে ভয় পেত। বড় হওয়ার পর অনেক পরিবর্তন এসেছে, যদিও আগের মতো থাকলে সে বিয়েতে জীবনেও রাজি হতো না। আগে যা হয়েছে তা বাদ, এখন শুধু তার বোনটা ভালো থাকলেই হলো। সায়না চুপচাপ বসে আছে। সে তিতলির সাথে কথা বলছে হোয়াটসঅ্যাপে। তাজদার এখনও গল্পে মেতে আছে আনিস আর তার কলিগদের সাথে। আলোচনা চলছে রাষ্ট্রীয় কাঠামোর ঘাটতি আর কর্পোরেটের জবে নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। তাজদার মাঝে মাঝে একটু গম্ভীর মুখে মাথা নেড়ে নিজের মত দিচ্ছিল। ঠিক তখনই একটা ফোন এলো। তাজদার একটু সরে গেল। আনিস কলিগদের যেতে বলে সায়না কিনে তাজদারের পিছু পিছু গেল। তাসনুবা ভয়ে ভয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তাজদার তার দিকে কাটকাট গলায় কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল। কোনো ভদ্রলোকের মেয়ে এভাবে বাড়িতে না জানিয়ে ঘুরতে আসে? তাসনুবা কাঁপছে, রীতিমতো লজ্জাও পাচ্ছে। সায়নার আনিসের সামনে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল সে। তাসনুবার একজন বান্ধবী বলল, ভাইয়া আমরা সবাই মিলে ওকে ট্রিট দিয়েছি, ওর জন্য সারপ্রাইজিং ছিল ব্যাপারটা। জাস্ট শাট আপ। সব নির্লজ্জ একসাথে হয়েছে, আবার বড় বড় কথা। তাসনুবা তার বান্ধবীকে চোখের ইশারায় চলে যেতে বলল। অপমানিত হয়ে সবাই কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে, ফিসফাস করছে। নুভার এই মেজো ভাইটা আস্ত একটা খাটার। সবাই সায়নাকে দেখিয়ে বলল বউ ভালো পেয়েছে। আরেকজন বলল মেয়েটার কপাল খারাপ, এরকম বর মানে জীবন তেজপাতা। তাজদার ফোনে কাউকে ডায়াল করেছে। তাসনুবার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল। তোমার বাহাদুর বের করছে আমি। তাসনুবা ফোনের দিকে তাকিয়ে বলল, আর কখনো এমন হবে না। আব্বু শুনলে আমাকে। কোষে একটা চর পড়লো তার গালে। সায়না আনিস দুজনাই কেঁপে উঠল। আরেকটা চর পড়তে যাচ্ছিল। আনিস ছুটে এসে তাজদারকে সরিয়ে নিয়ে গেল। তাজদার তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এনে ফোনে গর্জে বলল, বাড়ির মেয়েকে একা একা ছেড়ে দিয়েছে কি মনে করে? আমাকে জবাব দাও। ও কক্সবাজারে কি করে এলো? কাউকে জানাও না কোন সাহসে? ফোনটাও হারিয়েছে, এই ফোনটা পেয়েছে। তাসনুবা কান্না মুছে উপর নিচ মাথা দুলালো। হ্যাঁ, ফোনটা তৌসিফ ধরে রেখেছে। আশেপাশে বাড়ির সবাই আছে। চুপ করে আছে তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা। তাজদার তৌসিফের উদ্দেশ্যে বলল, ও কি এর আগে ওইভাবে টুড়ে দিত? তৌসিফ চুপ। রওশনারা ফোন নিয়ে কি বলল কে জানে। তাজদার তাসনুবার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা বেয়াদব হয়েছে তুমি। বাড়ি যাও, বাড়ি যাও, তারপর কথা হবে। এখন যাবে এখান থেকে। শেষের কথাটায় গা কাঁপিয়ে গর্জে উঠল তাজদার। তাসনুবা দ্রুত চলে গেল। আনিস সায়নাকে বলল, তুইও যা।
সায়না চুপচাপ চলে গেল। সে একদম চুপ হয়ে গেছে। এ যেন পূর্বের তাজদার সিদ্দিকী। আজ সে আর কোনো কথা বলবে না, মুখ খুলবে না। বড় বড় কথা শোনালে সে সহ্যও করতে পারবে না, কিছু না বলে থাকতেও পারবে না। তার চেয়ে ভালো চুপ থাকা। তাজদার তার পিছু পিছু লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো। সায়নাকে ডিঙিয়ে রুমে ঢুকলো। সায়না আয়াতুল কুরসি পড়ছে মনে মনে। সে চুপি চুপি হেঁটে রুমে ঢুকলো। বিছানায় উঠে আরাম করে শুয়ে রিমোট চেপে টিভি অন করবে, তখনই তাজদার আঙ্গুল তুলল। আর একটা আছে টিভি দেখার তালে। টিভি বন্ধ। টিভি ছাড়লে সেটা তুলে মাথায় আছাড় মারবো। সায়না তখনই টিভি বন্ধ করে দিল। রিমোটটা রেখে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লো। তাজদার রায়হানের সাথে কথা বলছে। সায়না অবাক হচ্ছে। বড় ভাইয়ের সাথে মানুষ এভাবে কথা বলে? তার মেজো ভাই এখনো বড় ভাইকে কত সমীহ করে, আর এই লোকটা। সায়না কখন যে ঘুমিয়ে পড়লো নিজেও টের পায়নি। হঠাৎ বিকট শব্দ হতেই দেখলো তার পাশে লম্বা করে পা টেনে শুয়েছে তাজদার সিদ্দিকী। পিঠের নিচে বালিশ রেখে হেলান দিয়ে বসেছে। টিভির সাউন্ড বাড়িয়ে দিয়েছে। সায়না বালিশটা তুলে কানের উপর চাপা দিল। তাজদার সাউন্ড আরো বাড়িয়ে দিয়ে মনোযোগ দিয়ে নিউজ দেখছে। সায়না তার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে রইল, তারপর বিরক্ত হয়ে বলল, জার্নি করে এত দূর এসেছি, একটু শান্তিতে ঘুমোতেও পারছি না। আপনি কি করে কারো ভালো মন্দ বোঝেন না আপনি? তাজদার টিভির সাউন্ড একটুও কমালো না, কথাটা যেন সে শোনেইনি। সায়না তার হাতের মুঠোয় থাকা রিমোটটা ধরতে তাজদার তাকে আচমকা ঠেলে বিছানায় ফেলে দিল। সায়না সরে এসে বিড়বিড়িয়ে বলল, ছোট লোককে আবার যখন তখন ছুঁতে সমস্যা নেই। কি বললে? সায়না শান্তভাবে বলল। স্পষ্ট শুনেছেন কি বলেছি? তুমি নিজেকে ছোট লোক বলে দাবি করছো? সায়না রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল, তারপর শুয়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ, সেটা আপনিই বলেছেন। ছোট লোকের সাথে এক বিছানায় ঘুমান ভেবে আপনার লজ্জা হওয়া উচিত। আমার তো অসম্ভব ঘৃণা হয় আপনার মুখে ছোট লোক শুনেও আপনার সাথে ঘুমোতে। কয়েকদিন পর বলবে অমুকের বাচ্চার মা। পরিচয়টাই আমার কাছে লজ্জার। আপনি জ্ঞানী মানুষ হলে বুঝবেন, আর বেশি কিছু বলবো না আমি। তাজদার সিদ্দিকী তাকে ঠেলে বিছানা থেকে ফেলে দিল। সায়না বিপদের আশঙ্কা বুঝে তার বুকের শার্ট চেপে ধরে গলা ধরে ফেলেছিল। ফলস্বরূপ তাজদারকে নিয়ে পড়ে গেল একসাথে। আঘাত বেশি সায়নায় পেয়েছে, চ্যাপটা হয়ে গেল সে তাজদারের বুকের নিচে। কোমরটা মনে হচ্ছে গেল। মাথার নিচে তাজদার সিদ্দিকীর শক্ত হাত ছিল, তাতে ব্যথা আরো বেশি পেয়েছে সে। তাজদার তার মুখের দিকে তাকালো। সায়নার নাক কাঁপছে, চোখ জল জল করছে। তাজদার তাকে ব্যথায় কোকাতে দেখে তুলে বালিশে হেলান দিয়ে বিছানায় বসিয়ে দিল। এলোমেলো বেনিটা সামনে ঝুলে আছে। মাথায় আর কোমরে ব্যথা পেয়ে ঘেমে উঠেছে সে, বুক ধরফর করছে, পানি খাওয়া দরকার। সে ফুপিয়ে উঠে আবারও নিজেকে শান্ত করাচ্ছে দেখে তাজদার ফুঁসে উঠল। সায়নার দুই বাহু চেপে ধরে তার দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি এক্স্যাক্টলি কি চাইছো সেটা বলবে? সময়গুলো যেভাবে পার হচ্ছে মনে হচ্ছে বেশি দিন তোমার সাথে আমার থাকা হবে না। আমি মদ খাই, গাঁজা খাই। তোমার আমাকে নিয়ে কি সমস্যা? কি আমি নিহেতে তোমাকে পছন্দ করে বিয়ে করছি, নইলে? সায়না চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে রেখে ফোপানি আটকাচ্ছে। এতটুকুতেই ক্লান্ত সে। সামনে কি অপেক্ষা করছে জানে না, কিন্তু এই লোকটার সাথে বেশি দিন এভাবে চলতে থাকলে সে মরে যাবে। সে আঘাত পেয়েছে, তার মধ্যে এভাবে চেপে ধরেছে। একটু পানি না দিয়ে সে কি চায় স্পষ্টভাবে বলে দিয়েছে ওই দিন, আবারও বলছে সে কি চায়। তাকে ওভাবে বসে নীরবে কাঁদতে দেখে তাজদার সরে গেল। ঠোঁটের কাছে হাত রেখে পায়চারি করতে করতে সায়নার দিকে বারবার তাকালো। বিয়ের আগে মনে হচ্ছিল সবটা সহজ, খুব সহজ, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা খুবই জটিল। সায়নার দিকে এগিয়ে গেল সে একটা কথা বলার জন্য। সায়না তার দিকে চোখ মেলে তাকালো। ওই চাহনিতে কি ছিল জান? তাজদার সিদ্দিকীর পদক্ষেপ থামিয়ে দিল। সায়না তার দিকে চোখ জল নিয়ে তাকিয়ে বলল, দুমুঠো ভাতের আশায় আমি আপনার কাছে আসিনি। দুমুঠো ভাতের বদলে যেদিন সম্মান নিয়ে আসতে পারবেন, সেদিন আমার কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করবেন আপনি, যদি আপনি মানুষ হয়ে থাকেন তো। আর অমানুষ হয়ে থাকলে যা ইচ্ছে করেন, আমি আপনাকে আর বাধা দেব না। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল, অনেকক্ষণ চেয়ে রইল। সম্মান? সবার বিরুদ্ধে কি এত টাকা পয়সা খরচ করে বিয়ে করেছে, এটা সম্মান নয়? তাকে কথাটা বড্ড ভাবালো। সম্মান? সায়না মমতাজ তার কাছ থেকে সম্মান চায়। সে বেরিয়ে যাচ্ছিল। সায়না বলল, কোথায় যাচ্ছেন বলে যান। এটা বাড়ি নয় যে আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বো। তাজদার তার দিকে ফিরে তাকালো, গম্ভীর মুখে বলল, মরতে যাচ্ছি। সমুদ্র যদি টেনে নেয় তো ভালোই, আর যদি বেঁচে ফিরি তবে আমি তোমাকে বাড়িতে পাঠিয়ে দেব। এত চ্যাটাং চ্যাটাং কথা শোনার জন্য বিয়ে করিনি। সবার বিরুদ্ধে গিয়ে এত টাকা পয়সা খরচ করে তুমি আমাকে কি মনে করে আমি জানি না। আমি তোমার সাথে স্বাভাবিক হতে চাইছি বলে কাছে ঘেটছি। আজকের পর থেকে আমার পাও তোমার কাছে যাবে না। আমি তোমার মুখও দেখবো না। তুমি এখনো আমাকে চেনোনি। বলে সে বেরিয়ে গেল। অনেকটা সময় পার হয়ে গেলেও এলো না। সায়না ঘুম ঘুম চোখে আনিসকে ফোন দিল। আনিস ফোন রিসিভ করলো। হ্যাঁ বল। সায়না ঢোক গিলে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি তো শুয়ে পড়েছি। কেন? উনি কোথায় গেল জানি না। কোথায় গেছে বলে যায়নি? সায়নার হঠাৎ করে হাত কাঁপছে। এখন তো ঝড় হচ্ছে, পানিতে কি নামা নিষেধ? আনিস বলল, কিছু বলছিস? এখন বাইরে যেতে দিলি কেন? কোনো কাজে বেরিয়েছে? হ্যালো? সায়না বলতে বলতে ফোন রেখে বেরিয়ে গেল। জোরে বাতাস বইছে।
রাগে দুঃখে তার কাঁদতে ইচ্ছা করছে। এই লোকটা তাড়াতাড়ি লন্ডনে চলে গেলেই ভালো, এত অশান্তি আর নিতে পারছে না সে। তাজদার সিদ্দিকী কোথায় গিয়ে বসে আছে কে জানে, তবে শায়না তাকে খোঁজার জন্য বেরিয়ে গেল। এতটুকু দায়িত্ববোধ তার আছে। ভয়ে তার গা শিরশির করছে। এরকম ঝড় হলে সে জীবনে ওইখানে আসতো না। হঠাৎ তার পা জোড়া থেমে গেল। ওই দূরে কেউ বসে আছে, একলা। শায়না ডাকলো। শুনছেন? সে অন্য কোনো সম্বোধন জানে না, কি বলে ডাকবে সেটাও খুঁজে পেল না। তাজদার সিদ্দিকী ঘাড় ফিরিয়ে তাকালো। ঝড়ের বেগে ছুটে আসছে শায়না মমতাজ। হাওয়ার বেগে তার শাড়ির আঁচল উঠছে। সে বসা থেকে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। শায়না এসে তার বুক বরাবর কিল বসালো, ধাক্কা মেরে বলল, ঝড়ের রাতে বেরিয়ে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? শুনুন, আমি আপনাকে যেদিন বিয়ে করেছি ওই দিনই সব ভয় ঝেড়ে ফেলে দিয়েছি আমি। আপনি আমার সামনে এইসব হিরোগিরি দেখাবেন না একদম। তাজদার তাকে বলল। তোমাকে এখানে আসতে কে বলেছে? যাও তো মাথায় নাকি। শায়না তার শার্ট টেনে ধরল। আপনি যাবেন কি যাবেন না? তাজদার লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো সামনে। আরে লোকটা পাগল নাকি? শায়না দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেললো। তাজদার থামলো। শায়না নরম ভাবে বলল, ওকে, আপনার কথা মতো সব হবে, চলুন আগে। মনে মনে সে তাজদারকে ইচ্ছে মতো গালাগাল দিচ্ছে, যদিও তাজদার তার দিকে তাকিয়ে বলল। মিথ্যাবাদী। সে হাত ছাড়িয়ে চলে যেতে লাগলো। শায়না বলল, ঠিক আছে, পানিতে আগে আমি নামবো, আমারও বাঁচার ইচ্ছে নেই। বলেই তাজদারের আগে ভাগে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। দূর হতে সমুদ্রের গর্জন ভেসে আসছে। যেতে যেতে শায়না হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল, আর উঠতে পারল না। তাজদার সিদ্দিকী হো হো আকাশ কাঁপিয়ে হেসে উঠে তার সামনে বসে পড়ল। শায়নাকে ওভাবে পড়ে থাকতে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়লো। শায়না বহু কষ্টে উঠে বসলো। তাজদার গা কাঁপিয়ে হাসছে তার এমন দুরবস্থা দেখে। শায়না পাশে বসে তার বুকের উপর বালু তুলে দিতে লাগলো, এমনকি খাইয়েও দিল। তাজদার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে থুতু ফেলে দিল পাশে। তারপর রুক্ষ ভঙ্গিতে মুখ মুছে নিয়ে শায়নাকে ফেলে দিল নিচে। শায়না হতচকিত হওয়ার আগে তাজদার দুহাত ভরে বালু কুড়িয়ে তার গলায় মেখে দিল রুক্ষ ভঙ্গিতে। তারপর মুখটা তুলে ধরে ভেজা কাপা ঠোঁটের উপর চেপে ধরলো নিজের ঠোঁট। এক ঝটকায় ঢেলে দিল সমস্ত জমাট ক্ষোভ, গম্ভীর নীরবতা আর একরাশ দাহ করা প্রতিশোধ, প্রতিহিংসা। নিঃশ্বাসীর মুহূর্তে আটকে গেল সবকিছু। তারপর শায়নাকে একা রেখে সে চলে যেতে গেল রিসোর্টের দিকে। শায়না অনেকক্ষণ ধরে নিঃশব্দে পড়েছিল বালুর মাঝে। উঠে বসার চেষ্টাও করেনি। ইচ্ছে করে নিজেকে এলিয়ে দিয়েছিল ঝড় জলের ভেজা কোলের মধ্যে। তাজদার ওকে ফেলে চলে গিয়েছিল প্রায়, কিন্তু কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো। শায়নার না ফেরার ভাবনা তার ভেতরটা অস্থির করে তুলতেই অবচেতনে পা ঘুরে গেল। ফিরে এসে দেখলো ঠিক যেভাবে ফেলে গিয়েছিল শায়না এখনো তেমনই পড়ে আছে। বালু তার চুলে চোখে গায়ে মিশে গেছে। ঝড়ের পানিতে পুরো শরীর ভিজে সপসপে, কিন্তু তবুও নড়েনি সে। তাজদার তাকে হাত ধরে তুলতে গেল, বলল, ওঠো। এভাবে কতক্ষণ পড়ে থাকবে? শায়নার মুখের একপাশে লেগে থাকা বালু কাদার মতো লেগে গেছে। চোখ জোড়া লাল টকটকে, দীর্ঘ সময় ধরে কান্না আটকে রেখেছে। কাপা কাপা পলক আর শক্ত হয়ে থাকা ঠোঁট বুঝিয়ে দিচ্ছে সে ভেতরে ভেতরে পুড়ছে। তাজদার চোখ শুরু করে তাকিয়ে রইল তার দিকে। কপাল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। সে বিরক্তভাবে মুখের পানি মুছতে মুছতে বলে উঠল, আশ্চর্য, এত নাটক করার কি আছে? তোমার এইসব অভিনয় দেখে মনে হচ্ছে যেন শুয়েছে, তোমার কোনো পরপর শুয়েছে। এইসব ফিল্মি দেখামো বাদ দাও, চলো আমার সাথে। বলেই একটানে শায়নাকে কোলে তুলে নেবে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শায়নার দাঁতে বালু খিচখিচ করছে। সে মুখে জমে থাকা বালুর সঙ্গে থুতু ছুঁড়ে দিল তাজদারের দিকে প্রচণ্ড ঘৃণায়। থুতুটা গিয়ে ছুঁড়ে পড়ল তাজদার সিদ্দিকীর গায়ের একেবারে কাছ ঘেঁষে। মুহূর্তে সময় থেমে গেল। শায়নার চোখের চাহনি আগুন ছুড়ল তাজদারের অহংকার ভরা মুখের দিকে। তাজদার সিদ্দিকী স্তব্ধ। বাতাস থমকে রইল। সমুদ্রের ঢেউয়ের শব্দ দূরে মিলিয়ে গেল। শায়নার চোখ দুটো জ্বলতে লাগলো ক্রোধের আগুনে। তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। সেই শায়না মমতাজ যার সামনে নিজের সমস্ত দম্ভ অহংকার সংযমে বেঁধে রেখেছিল সে এতদিন, শুধু নিজের পছন্দে বিয়ে করেছিল বলে। আজ সেই মেয়ে থুতু ছুড়ে দিয়েছে তার দিকে। এত ঘৃণা, এত অসম্মান তাজদার সিদ্দিকী কল্পনাতেও আনেনি। তার ভেতরে সমস্ত গর্ব, অহংকার আর পুরুষতান্ত্রিক আধিপত্য মুহূর্তে ঝুরঝুর করে ভেঙে পড়ল। এই এক থুতুই শায়নার সমস্ত নীরব অপমানের প্রতিবাদ যেন। ছোটবেলার সব অপমান, হারানো আত্মসম্মান আর অপারক ক্রোধ জমা করে আজ সেই থুতু ছুঁড়ে দিল তাজদার সিদ্দিকীর মুখের উপর। তাজদার কথা হারিয়ে বসলো। শায়নার ঠোঁট থেকে ঝরে পড়া এক বিন্দু থুতু তার ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। এতদিন দেখেও না বোঝার ভান করলেও তার এই মুহূর্তে বুঝতে বাকি রইল না এই মেয়েটা তার স্পর্শকে ঘৃণা করে, তার উপস্থিতিকে ঘৃণা করে, এমনকি এই সম্পর্কের দাবিকেও। আকাশে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলোয় শায়নাকে দেখে মনে হলো যেন সে কোনো বিজয়ী যুদ্ধিনীর মতো যুদ্ধ জয় করে পেছনে পরাজিত সৈন্যকে ফেলে চলে যাচ্ছে নিঃশব্দে, দৃঢ় দম্ভে ভরা পদক্ষেপে। তার ভেজা চুল কাঁধে লেপ্টে আছে, শাড়িটা কাদায় মাখা। তবু এই মুহূর্তে সে সুশোভিত, সংহত, চোখে তৃপ্তি দীপ্তি, ঠোঁটে রুদ্ধ বিজয়ের আনন্দ। মনে হচ্ছে সমস্ত অবমাননা, সমস্ত অপ্রাপ্তি আজ সে ফিরিয়ে দিয়েছে তীব্র ঘৃণার এক থাপ্পড়ে। তাজদার সিদ্দিকীর চোখের দিকে আজ সে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে সে যত বড়লোক হোক না কেন
তার প্রতিপত্তি আর অহংকার, তার দম্ভ, তার আভিজাত্য, এমনকি তার স্পর্শ শায়নাকে বিকৃত করে, ছোট করে। আজ শায়না সবকিছুর শোধ নিয়েছে। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়িয়ে নয়, চলে যেতে যেতে পেছনে না তাকিয়ে সে বলে দিয়েছে সব স্পষ্ট করে। এতদিনে তার করা সমস্ত প্রতিবাদকেও ছাপিয়ে গেল এটা। তার সব রাগ, দৃষ্টিতে জমে থাকা ক্ষোভ, কাপা ঠোঁটের কষ্ট, সবকিছু আজ ম্লান হয়ে গেল এটার কাছে। এতদিন ধরে যে শায়না শুধু মুখ ফিরিয়ে থেকেছে, কথা দিয়ে জব্দ করেছে, আজ সে শায়না নিজের ঘৃণা স্পষ্ট করে দিয়েছে এমনভাবে যা কোনো ভাষায় বলা যেত না। তাজদার সিদ্দিকী মুখের ভাষা কম বুঝে, তাই এভাবে বুঝিয়ে দিতে হয়েছে। যে থুতু সে ছুটতো শায়না আর তার ভাই বোনদের দেখলে, আজ সেই সব থুতু শায়না একসাথে ছুড়ে দিয়েছে তার দিকে। তাজদার সিদ্দিকীর চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে তার দোষ দেখিয়ে দিতে পারাটা শায়না মমতাজের বিশাল অর্জন। আর মুখ দেখা দেখি অবধি হয়নি। সকালে রওশনারা কল দিয়েছিল। তাজদার সিদ্দিকী তখনও বিছানায় ঘুমাচ্ছিল। শায়না চুল আঁচড়াচ্ছিল, আস্তে আস্তে, হাত চলছে না, জ্বরে গা পুড়ে যাচ্ছে, চোখ মুখ জ্বলছে, কিন্তু সে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। ফোনের রিং বাজছে। তাজদার বালিশ থেকে মাথা তুলে ফোনটা রিসিভ করে কানে দিল। রওশনারা ফোন করেছে। মা ছেলের কথাবার্তার এক ফাঁকে রওশনারা বললেন, আনিস আর শায়নার সামনে চর মেরেছে শুনে তোমার আব্বা রেগে গিয়েছে। আমরা ওকে বকেছি। তৌসিফ আমাদের সবটা জানিয়েছে। বাড়ি আসুক, তারপর একটা হেস্তনেস্ত করব। তাজদার শোয়া থেকে উঠে বসলো। বাইরে বেরিয়ে এসে দরজাটা ভিজিয়ে দিয়ে গমগমে গলায় বলল, ফোন দেওয়ার আসল উদ্দেশ্য কি? তোমাদের মেয়েকে চর মেরেছি সেটা জানার জন্য? সত্যি কথা বলবে। রওশনারা তার কথার টোনটা চেনে শান্তভাবে বলল, রেগে যেও না, ও মেয়ে বড় হয়েছে। শাসন করলে আলধাভাবে করতে। সবার সামনে চর মারাটা আমাদের ভালো লাগেনি। তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো সেটা। তাজদার মনোযোগ দিয়ে সবটা শুনলো, তারপর বলল, বেশ, তোমাদের মেয়ে জাহান্নামে যাক, আমি আর ফিরেও তাকাবো না। আমি বুঝে গেছি আমি এক গাধা, ছোট লোকের সাথে বসবাস করছি, যার মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতার বালাই নেই। চর কেন মেরেছি সেটা কারণ না খুঁজে আমার কাছে জবাব দিতে চাচ্ছে। আমি কার কার সামনে চর মারলাম? কোনো ভদ্রলোকের মেয়ে একা একা কক্সবাজার আসবে? রওশনারা চুপ করে রইল, হাত কাঁপছে। শায়না রুমে বসে সব শুনতে পেয়েছে। তাজদার সিদ্দিকী আর রুমে এলো না, বাইরে দাঁড়িয়ে গর্জন করে যাচ্ছে। রায়হান তাকে জিজ্ঞাসা করছে কেন মায়ের সাথে ওভাবে কথা বলল। আর এতেই তাজদার সিদ্দিকী রেগে গিয়েছে। ওটা তার মা নাকি প্রতিবেশী খালা যে কথায় কথায় ছেলের উপর রাগ করে বসে থাকে? ছোটবেলায় সে খেলার মাঠে গন্ডগোল বাঁধিয়ে এলে মা শাসনের বদলে তার সাথে কথা বলা বন্ধ করে দিত, মুখ দেখাতো না, খাবার দিত ছোট মা। তাজদার তখন আরও রেগে যেত। সেও মায়ের সামনে যেত না, কথা বলতো না। দিনের পর দিন মা ছেলে মুখ না দেখে থেকেছে, কথা না বলে থেকেছে। সেই যে দূরত্ব বেড়েছে, এখনো অবধি মা ছেলে মুখোমুখি বসে কথাবার্তা বলেনি, মা ছেলেকে বুকে টেনে নেয়নি। পাহাড়সম একটা দূরত্ব আছে যেটা কোনোদিনও কমারও নয়। রায়হান এও বলল, আমার সাথে তো এমন করে না আম্মা। তোর সাথে কেন করে? তুই নিজের মাকে নিজেই চিনিস না, বুঝিস না কোন কথায় আঘাত পাবে সেটাও বুঝিস না। তোর কি এখন আর সেই বয়স আছে যে তোকে মা ভালো মন্দ শেখাবে ধরে ধরে? মায়ের সাথে কোন কথা কিভাবে বলতে হবে এসবও যদি তোকে এখন শিখিয়ে দিতে হয়, এত বড় চাকরি বাকরি করা মানুষকে এইসব শেখানোর দরকার আছে বলে আমার মনে হয় না। তাজদার সিদ্দিকী কানে ফোন চেপে ধরে চুপচাপ শুনে গেল। শেষে একটা কথা বলল, আমি মায়ের ছেলে কম, শত্রু বেশি। আমার সব কথায় ওই মহিলা দোষ ধরবে সেটা আমি জানি। নিজের মা যেখানে দোষ ধরেছে সেখানে পরের মেয়ে। তার কথা থেমে গেল। গলা ঝেড়ে সে বলল, আমি রাখছি। রায়হান বলল, শান্ত হ, মাথা গরম করিস না। শাইনাকে নিয়ে ঘুরে ফিরে ভালোভাবে চলে আয়। আর আম্মাকে পারলে কল দিয়ে একটু শান্তভাবে কথাবার্তা বলিস, এত রাগ দেখাস না। তাজদার একটাও কথা বলল না, চুপ করে শুনে গেল সব। কথা ফুরাতেই ঠিক যেমন ছিল তেমনই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বাইরে তখন শান্ত হাওয়া বইছে। ঝড়ের পরের মুহূর্তে পৃথিবীও দম নিয়ে শান্ত নিচ্ছে। শায়না ধীরে ধীরে দরজার পাল্টা একটু ফাঁক করলো, কৌতূহলে উকি দিল বাইরে। তাজদার সিদ্দিকী তখনও দাঁড়িয়ে আছে, নিশ্চল কপালে গভীর ভাঁজ, চোখে অদ্ভুত সংশয় আর ভেতরে জমে থাকা কিছু অনিচ্ছারিত প্রশ্ন নিয়ে। হঠাৎ করে সে শায়নার দিকে ফিরল। শায়না সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে ফেলল নিখুঁত কৌশলে, যেন সে মোটেও তাজদারের দিকে তাকিয়েছিল না এতক্ষণ। তাজদার ফোনটা চুপচাপ পকেটে রেখে দিল। জীবনে আর ফোন দেবে না রওশনারাকে যতক্ষণ না ওখান থেকে আগে ফোন আসে। রওশনারা তার মা কম, প্রতিবেশী খালা বেশি, শুধু তার ভুল ধরতে ব্যস্ত। বাবাও প্রতিবেশী খালুর মতো, আড়ালে গালমন্দ করে নিজের ছেলেকে। ভাই বোনগুলো এমন। এই সংসারে সবাই তার প্রতিবেশী, বউ তো সত্যি সত্যিই প্রতিবেশী। দুপুরে খাবার দাবার সবাই একসাথে খেয়েছে। তাসনুবা ভেবেছে ভাইয়া তাকে আরও বকাঝকা করবে, কিন্তু কিচ্ছু বলেনি। বিকেলের দিকে সমুদ্রে নেমেছে তারা। আনিসের পাশে এসে দাঁড়ালো শায়না। আনিস অদূরে তাজদারকে দেখলো, তারপর বোনের দিকে তাকালো, জানতে চাইলো, কিছু বলবি? শায়না দুই পাশে মাথা নাড়ল। আনিস তার কপালে হাত দিল। এ কি, জ্বর তো অনেক। কমে যাবে। ওষুধ খেয়েছিস? হ্যাঁ, ওরা ভাই বোন
কথা বলছে, তাই এদিকে চলে এসেছি। আনিস তাজদারের পেছনে তাসনুবাকে দেখলো, তারপর শায়নাকে প্রশ্ন করলো। এই বাড়িতে ঝামেলা হচ্ছে নাকি? হয়েছে বোধ হয়। আনিস বলল, থাকবে, তুই টেনশন করিস না, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে, পানিতে নামিস না। কিন্তু তাসনুবা এসে শায়নাকে পানিতে নামিয়ে নিতে লাগলো। আনিস বাধা দিল। ওর জ্বর। তাসনুবা রেগে মেগে বলল, ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। যাবে না, ও ছেড়ে দাও। ওরা হানিমুনে এসেছে, মজা করবে, এটাই স্বাভাবিক। আনিস ভ্রু কুচকালো। ও জ্বর, ও যাবে না বললাম। তাসনুবা শায়নার হাত ছেড়ে দিয়ে তার দিকে তেড়ে এসে বলল, আপনার বোনকে ভাইয়ের কাছে পাঠিয়ে দেন আনিস ভাই, ওরা হানিমুনে এসেছে, ভাই বোন নিয়ে ঘুরতে নয়। আমি ঘুরতে পারছি না, ওকে ভাইয়ের কাছে যেতে দেয়। আনিস শায়নাকে বলল। তুই রুমে গিয়ে শুয়ে থাক, শরীর বেশি খারাপ লাগলে। তাসনুবা কটমট করে বলল। আনিস ভাই, আপনি আমার কথাকে পাত্তা দিচ্ছেন না। আনিস বলল, তোমার ভাই একে একে ঘুরছে তখন থেকে, খেয়াল করেছি আমি। তুমি তোমার কাজে যাও, ওদের ব্যাপারে মাথা ঘামাবার দরকার নেই, তুমি ঘুরে বেড়াও। তাসনুবা চালাকি করে বলল, আমাকে একটু সামনে এগিয়ে দেন, তাহলে ভাইয়া ভাববে আমি আপনার সাথে কোথাও গিয়েছি। আমার বন্ধুরা হিম ছড়িয়ে যাচ্ছে। আনিস বলল। আমার হাঁটতে ইচ্ছে করছে না। তাজদার পানিতে নেমে এদিকে তাকিয়েছিল কপাল কুচকে। তাসনুবা তা দেখে আনিসের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল। তাহলে কয়েকটা ছবি তুলেন। আনিস বলল, আমি তেমন পারি না। তাও তোলেন। জোর করে আনিসের হাতে ফোন ধরিয়ে দিল সে। এদিকে শায়না একজন পুরনো বন্ধু খুঁজে পেয়েছে, তার সাথে কথাবার্তা বলছে হাঁটতে হাঁটতে। কথার ফাঁকে কখন যে পানিতে তার গোড়ালি ডুবে গেছে খেয়ালই নেই। তাজদার সিদ্দিকী দূরে দাঁড়িয়ে তার দিকে কপাল কুচকে চেয়ে রইল। শায়না ছেলেটার সাথে হাসছে, কথা বলছে, হয়তো জ্বরের ঘোরে একটু কথা বেশি বলছে। তাজদার সিদ্দিকী পানি থেকে উঠে এলো। শায়না তার বন্ধুকে বলল। ওইটা? তার বন্ধু জানতে চাইলো। হুম। তার বন্ধু হঠাৎ বলে উঠল, আরে এটা সেই লোকটা না যে স্কুল মাঠে ছাগল চড়ানো মায়াগুন চাচার ছাগল বেঁধে রেঁধেছিল, তাদের বাগানের গাছের পাতা খেয়ে ফেলেছিল বলে। শায়না হেসে উঠে বলল, কবেকার কথা এখনো মনে রেখেছিস? আমি তো ভুলেই গিয়েছি। আরে হ্যাঁ, তাই তো। ওই সময় আমাদের হেডমাস্টার গিয়ে ছাগলগুলিকে ছাড়িয়ে এনেছিল, এক রাতে বেঁধে রেখেছিল, তবুও কিছু মনে করিস না। তাজদার পানি থেকে উঠে এলো। শায়না তাকে দেখে পানি থেকে উঠে এলো। তাজদার সিদ্দিকী তার পাশ থেকে যেতে যেতে পায়ের গোড়ালি দেখলো, এমনকি অল্প করে ভিজে যাওয়া শাড়িটাও। শায়না অস্বস্তিতে পড়ে গেল। এমনভাবে দেখার মানে হচ্ছে বন্ধুর সাথে পানিতে নামতে অসুবিধা হয়নি। যদিও কক্সবাজার আসার পথে অনেক পরিকল্পনা করেছিল তাজদার সিদ্দিকী, কিন্তু সবটা জলে গেছে। শায়নার জ্বর বেড়ে গিয়েছিল, তাই রাতারাতি রওনা দিতে হয়েছে। এই ঘটনার পর থেকে দুজনের কথা বন্ধ, কেউ বিন্দুমাত্র চেষ্টা করেনি কারোর সাথে কথা বলতে। তাসনুবা খুব খেপেছে শায়নার উপর। শায়নার জন্যই তাকে এভাবে ফিরে আসতে হয়েছে। সে অসম্ভব বিরক্ত। আনিসকে বলেছে, আপনারা যেদিকে যান সেদিকে একটা না একটা কেলেঙ্কারি লেগেই থাকবে। আনিস শান্তভাবে বলেছিল। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, যেদিকে যায় সেদিকে সেই কেলেঙ্কারিও যায়। আপদ। তাসনুবা রেগে গিয়েছিল খুব। তার নাম কেলেঙ্কারি বলতে চেয়েছে আনিস ভাই। হেসে হেসে বাস দিতে জানে এরা খুব। শায়না মনে মনে একটা ভয় পাচ্ছিল যে বাড়ি ফিরে মস্ত বড় ঝামেলা হবে। তাজদার সিদ্দিকীর অসম্ভব শান্ত হয়ে যাওয়াটা তার লক্ষণ, আর সেটাই হলো। বাড়ি ফিরে তাজদার সিদ্দিকী তার মা বেশি প্রতিবেশী খালাকে জানালো তার প্রতিবেশী বউ প্রতিবেশীদের বাড়িতেই চলে যাক, দরকার পড়লে কাবিনের টাকা নিয়ে হলেও। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে। সকালে খাবার টেবিলে তার অনুপস্থিতিতে সকলেই তার নামে সমালোচনা করছিল। রায়হান বলল, পরিবারের কারো সিদ্ধান্তকে পাত্তা না দিতে ভেবেছে পরের মেয়েটার উপরও একই কাজ করবে। ওর জন্য সংসার আসেনি, আমি আগেই বলেছি। মেয়েটার জীবনটা নরক হবে, কেউ কানেও নাওনি। ও আমাদেরও আছে, আমরা সম্পর্কে কতটা এফোর্ট দিচ্ছি ও চোখে দেখতে পাচ্ছ না? আজব। রসুনারা বলল, ও যা ইচ্ছে করুক, ওর বউ ও এখানে রাখতে চাইছে না, তাই বাপের বাড়িতে পাঠিয়ে লন্ডন চলে যাবে বলেছে। যা ইচ্ছে করুক, আমি কিচ্ছু বলবো না। তাজউদ্দিন সিদ্দিকী বলল, নাকি বউ নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছে? একটা কথা শুনে নাও, ও যদি বউ নিয়ে একবার দেশের বাইরে পা রাখে তাহলে ওকে আর জীবনেও এমুখও করাতে পারবে না। সবাই চুপ। তাজদার কিছুক্ষণ পর সেখানে এলো। সবাই অন্যান্য কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। তাজদার নাস্তা করার সময় জোহরা বেগম হঠাৎ বললেন, তোমার গায়েও তো জ্বর এসেছে বোধ হয়, পানিতে গা ডুবিয়ে রেখেছিলে নাকি তাজ? ওষুধ নিয়েছো? হ্যাঁ। সে চুপচাপ খেতে লাগলো, একবারও রসুনার দিকে তাকায়নি, না রসুনারা তার দিকে তাকিয়েছে। জোহরা বেগম বলল, তোমার নানি ফোনে জানিয়েছে তাজের বউ যেন তাকে দেখতে যায়, মানে নতুন বউকে দাওয়াত করেছে। যাও ঘুরে এসো, তারপর শাইনা নায়রে যাবে। তোমার নানি কোন সময় দুনিয়া ছাড়ে ঠিক নেই। তোমার বিয়েতে আসতে পারিনি, তোমার উচিত বউ নিয়ে দেখে আসা। তোমার বউকে দেখতে চেয়েছে।
তাজদার মাথা নাড়ল। হ্যাঁ না কিছু বলল না। শায়না জ্বর খুব বেড়েছে, জ্বরের সাথে বমি হচ্ছে, পেট ব্যথাও আছে। তার মনে হচ্ছিল সে আর বাঁচবে না, এত কষ্ট হচ্ছিল। তাজদার বাড়িতে ফেরেনি, বাবার সাথে তর্কাতর্কি করার পর ফিরবে না সেটা শায়না জানে। রওশন আরাও ঘর থেকে বের হয়নি, বাড়ির পরিস্থিতি খারাপ। শায়না তাদের বাড়ি চলে গিয়েছিল। আশরাফ তাকে রাতারাতি হাসপাতালে ভর্তি করিয়েছে অবস্থা গুরুতর হওয়ায়। তাজদার এসে দেখলো শায়না বাড়িতে নেই। তিতলিকে জিজ্ঞাসা করলো। তিতলি বলল, ওদের বাড়িতে গিয়েছে, চলে আসবে বলেছে। তাজদার ভেবেছে সে চলে যেতে বলেছে, সেজন্য চলে গিয়েছে, তাই সে ওর আগের বসে আর খোঁজ নেয়নি। এমনকি আফসার সাহেবকে ফোন করে বলেছে তাদের মেয়ে যেন আর এই বাড়ি চৌকাট পান না করে। আফসার সাহেব হতভম্ব হয়ে গেছেন। এদিকে তাসনুবার হবু শ্বশুর বাড়ি থেকে অভিযোগ এসেছে আনিসে স্যারটি আর কেউ নয়, তাসনুবার মামা শ্বশুর ছিল। সকালে নান রুটি আর ডাল খেয়েছে তাজদার, অন্যদিন সে খায় না, আজ খেয়েছে। ঝাল ঝাল ডাল দিয়ে নান রুটি ভাল লাগছিল। সবাই একটু অবাকই হয়েছে। তিতলি আরও কয়েকটা দিয়েছিল তার প্লেটে, বড় ছিল রুটিগুলো, তাই দুটোর বেশি খাওয়া অসম্ভবই ছিল। তৌসিফ বেশ কৌতূহলী হয়ে দেখছিল তাকে। তাসনুবা আশেপাশেও নেই, সকালের নাস্তা করেনি এখনো। তিতলি ডেকেছিল, সাড়া দেয়নি। রওশন আরাকে রান্নাঘর থেকে বের হতে দেখা যায়নি। রায়হান আর তৌসিফ রাতে হাসপাতালে গিয়েছিল শায়নাকে দেখতে। তাসনিমের স্বামীও এসেছিল ওই দিক থেকে। হাসপাতালে অনেক কথা কাটাকাটি লেগে গিয়েছিল। শায়নার ভাইরা কেউ কিচ্ছু বলল না, তবে সবার মুখ ভার ছিল। শায়নার দুলা ভাইরা যা বলার বলেছে, এতে রায়হানের মাথা হেঁট হয়েছে। মেয়েটা অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, কেউ খেয়াল করেনি। বাড়ি ফিরে সে তিতলিকে ইচ্ছে মতো বকেছে। তৌসিফ তাকে সরিয়ে ফেলেছিল। ভাগ্যিস তাজদারের খাওয়া শেষ হতে না হতে রায়হান এসে খেতে বসলো। জিমলি এসে তাকে খাবার বেড়ে দিতে লাগলো। কক্সবাজার থেকে আসার পর রায়হানের সাথে তাজদারের মুখোমুখি বসে তেমন কথাবার্তা হয়নি। বাড়িতে যা হচ্ছে মনে হচ্ছে কোনো কুরুক্ষেত্র। দাদিমাও এলেন সেখানে। তার ইশারায় রায়হান নিজে থেকে কথা বলল তাজদার চলে যাওয়ার সময়। শাইনাকে দেখে আসিস। তাজদার তার দিকে ফিরে তাকালো। সে জানে কাল রাতে অনেক কিছুই হয়েছে দুই বাড়ির মধ্যে। রুম থেকে রায়হানের গলার আওয়াজ শুনতে পেয়েছিল রাতে, কিন্তু কি নিয়ে কথা হচ্ছিল সেটা সে জানে না। তাই কপাল কুঁচকে রায়হানের দিকে চেয়ে রইল। বুঝিনি। রায়হান খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, শাইনাকে বিজিসি ট্রাস্টে অ্যাডমিট করা হয়েছে। জ্বর খারাপের দিকে চলে গিয়েছে, পেট ব্যথা ছিল, ডায়রিয়া, বমি একসাথে। আজ ওকে দেখতে ওদিক থেকে বোধহয় মামারা আসবে। আমি বলেছি দুপুরে এদিক থেকে ভাত চাবে সবার জন্য, ওরা যেন আয়োজন না করে। তৌসিফ, বাজারে যা, কাঁচা কলা পেলে নিয়ে আসিস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।